জি। হ্যাঁ, কিছুটা ভালো, তবে এখনো বিছানা থেকে ধরে তুলতে হয় আর কি। একা একা হাঁটতে পারেন, বাট ওই যে উঠার সময় ওই যে পেটে বাসটা দিতে পারেন না, কারো সাপোর্টে উঠতে হয়। হ্যাঁ, হ্যাঁ। হাঁটা চলা এখনো মানে এত স্মুথ না, আস্তে আস্তে আর কি। না, এভরিথিং তো দেখলাম ঠিক আছে। কারণ সেলাই কাটানোর সময় তো উনার কাছে আর যেতে হয় নাই, সিলেটে বলছিলেন মৌলভীবাজারে উনার ছোট ভাই। তো উনার ছোট ভাইয়ের কাছে নিলাম, উনি নিজেও বললো যে না, সার্জারি ভালো হয়েছে। তো ঠিক আছে আবার। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে যে জাস্ট কিছুদিন রেস্ট নিতে হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এটা তো রকেট সায়েন্স না যে আসলে ওষুধ দিয়ে দিলাম কালকে ঠিক হয়ে গেল। না, 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 সমস্যা না। তাজুল যে ক্লাস নিবে, আসলে গতদিনটাও আসলে আমার বাসায় অনেক গেস্ট ছিল, তো তাই আমি তাজুলকে দিছিলাম ক্লাসটা নেওয়ার জন্য। কারণ ওর রিসেন্টলি ওর বাবা মারা গেছেন, 10 দিনও হতে হয়তো হয় নাই। বুঝতে পারছেন তো, ওভারঅল এই বিষয়গুলো মানে কাউন্ট করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, মেন্টালি আমি নিজেও ক্লাস দিছিলাম, ভাবছিলাম যে ক্লাসটা নিলে হয়তো ওর একটু ভালো লাগবে। অনেক বেশি প্রেশারে ছিল, আমি মাঝে মধ্যে ওকে ফোন দিয়ে একটু ইয়ে করি, কথাবার্তা বলি। ওর কাজও চলতেছে ফাইবারে দুইটা, তো ওইটাতে হেল্প করি মাঝে মধ্যে। তো এগুলো আর কি। আহ, তাজুল আসলে এজ লাইক এজ মাই ওন ব্রাদার, এরকম একটা বিষয়। ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই, বাট সব সময় কথা বলে ওর সাথে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওর বয়সের তুলনায় ও অনেক ভালোভাবে, অন্তত মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালোভাবে। এটাই। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি কথা বলি আপনাদের হয়তো যে বিল্ডিং ওয়েবসাইট বিষয়টাতে আপনাদের হয়তো কিছু একটু রিক্যাপ করে দেই। হ্যাঁ, আমি যেহেতু একটু রিক্যাপ করতেছি সবগুলা বিষয়ে, আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। সবগুলা বিষয় আসলে ক্লাস হইছে, তো এগুলাতে আপনারা একটু প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আমি যদি দেখি এখানে ব্যাচ 5 and 6 এটা ছিল আপনাদের। ওকে। কি ব্যাপার ভাইয়া? এই লেজিনেসটা আসলে বিষয়টা হচ্ছে যে আমি যেটা করি, হ্যাঁ, আমি যদি মনে করি যে আসলে একটা গিগ বানাইতে হবে, 2 ঘন্টা নিয়ে বসতে হবে, এই জিনিসটা আমার মাথায় আনি না। আচ্ছা, আমি জাস্ট টাইটেলটা দেখি করতে পারি কিনা, আমি ওই পেজে চলে যাই। ওই পেজে চলে গেলে দেখবেন অটোমেটিকলি কাজ করা স্টার্ট হয়ে গেলে আসলে স্টপ হয় না। বিষয়টা হচ্ছে যে প্রথমে মন মানসিকতা দিয়ে স্টার্ট করে দাও, আচ্ছা দেখি কি অবস্থা। জাস্ট চেক করার জন্য আসলে ওইটা করবেন। আর দেখবেন চেক করার জন্য করতেছেন, তখন দেখবেন হয়ে গেছে বিষয়টা। যদি মনে হয় যে আসলে এই কাজটাই করতে হবে, 4-5 ঘন্টার একটা টাইম নিয়ে বসতে হবে, তখন আসলে কাজ করা হয় না। আমার ক্ষেত্রে আমি এটা চিন্তা করি যে এটা আমার হয় না আসলে। কারণ আমিও নতুন মানে প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করি, নতুন কিছু জিনিস নিয়ে স্টাডি করি, বা রিসার্চই টাইম যায় বেশি আমার। মনে করতে পারেন এটা আউল ফাউল টাইমই বলেন, যে কোনো একটা বিষয় নিয়ে আসলে গুগলে রিসার্চ করে দেখা যায় যে ওইটা ভবিষ্যতে কাজে লাগবে কি লাগবে না, ওইটা আসলে থিঙ্কিং করা হয় না। এই সময়টা অন্য কিছু টাইম দিলে হয়তো যে কোনো একটা স্কিল হয়ে যেত ততদিনে। বাট রিসার্চ করতে ভালো লাগে। তো এইভাবে জাস্ট একটা জিনিস স্টার্ট করে দিবেন, এটা হয়ে যাবে। আর লেজিনেস বিষয়টা, হ্যাঁ, আমি যদি বলি, এখানে সুনামগঞ্জের একটা স্টুডেন্ট আছে, ওনার নাম হচ্ছে যে জুবায়ের ভাই।
হ্যাঁ, জুবায়ের ভাই উনি প্রথম থেকেই খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, এবং এই পর্যন্ত ওনার এই কোর্স থেকেই কিন্তু ওনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমার ফাইবার ক্লাসের পরেই কিন্তু উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এই পর্যন্ত আর্নিং $800 উপরে। তো এই বিষয়গুলো আসলে মোটিভেট করে। আমি চিন্তা করি যে জুবায়ের ভাইয়ের আর্নিংটাও আসলে ওনাদের ব্যাচে অনেকটা ইমপ্যাক্ট ফেলতেছে, বা ওরাও ফাইবারে খুব বেশি অ্যাক্টিভ থাকেন, বাকিরা যারা আছেন তারা কিন্তু কম বেশি অনেকেই ইনকাম করতে পারতেছে, যেটা সাক্ষী। মানে আমি বলতেছি যে এরকম না, এখানে রাহুল চৌধুরী ভাইয়া আছেন, কাজল ভাইয়া আছেন, বা আলেকমান ভাই আছেন, তারা হয়তো রেগুলারলি গ্রুপের মেসেজগুলো দেখেন, বা শিপু ভাই অ্যাড আছেন, হয়তো গ্রুপের মেসেজগুলো দেখেন। তো এটা তো আসলে কাছের কেউ যদি আর্নিং করে তো ওইটা একটু মোটিভেট করে, এটা সেটা ঠিক আছে, এটা দিক। আর একটা হচ্ছে লেজিনেস জিনিস আসলে আমার ভিতরে যে কাজ করে না এটাও না, কাজ করে, কিন্তু আসলে আমি চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা একটু দেখি, বা এটা একটু দেখি। তো এই জিনিসগুলো একটু দেখতে গিয়ে আসলে অনেক বেশি টাইম স্পেন্ড করা হয়ে যায়। তো এইটা যদি চিন্তা করে স্টার্ট করেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অর্ডার পাবেন না কেন, অর্ডার অবশ্যই পাবেন, কারণ ফাইবারে এখন অ্যালগরিদম যেটা হচ্ছে যে কেউ আপনি ফার্স্ট পেজে টিকতে পারবেন না। আপনি একটা সময় আপনার গিগ পিছনে যাবে, আপনি লাস্ট পেজের যার গিগ আছে ও একটা সময় ফার্স্ট পেজে আসবেই। হ্যাঁ, এটা আবার কিওয়ার্ড রিসার্চ করে দিলে এটা একটু ইজি হয়, বা একটু স্টেবিলিটি বেশি থাকে। বাট একটা সময় না একটা সময় ফাইবার আপনার গিগটাকে প্রমোট করবেই। ফাইবার চায় ওর সেলাররা অ্যাক্টিভ থাকুক। হ্যাঁ, দেখবেন অনেক সময় দেখবেন যে একটা একটা অর্ডার নাই, ওইটা ফার্স্ট পেজে আছে। অনেকে দেখবেন 400-500 অর্ডার আছে, 400-500 রিভিউ আছে, ওইটা 5 নম্বর 6 নম্বর পেজে। ফাইবারের অ্যালগরিদমটা ওইভাবে এখন সাজানো। আগে একটা সময় থাকতো যে আসলে ফার্স্ট পেজে যারা থাকতো সব সময় ফার্স্ট পেজে থাকতো, এখন আসলে ওইটা তাকে অনেকেই, বাট একটা সময়ের জন্য হলো একটু পিছনে যায়, বা পিছনে যারা আছে একটা সময়ের জন্য হলো সামনে আসে। ওইটা ধৈর্য ধরে থাকতে হবে আর কি। কারো 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 সময় হয়ে যায় আসলে গিগ ক্রিয়েট করা 7 দিনের ভিতরে ফার্স্ট পেজ চলে আসে, কারো আসে 2 মাস টাইম নিয়ে লেগে যায়, বা আরো বেশি সময় লাগে। ওই ধৈর্যটা থাকতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, বিল্ডিং এন্ড ওয়েবসাইট, গত কিছুদিন বিল্ডিং এ ওয়েবসাইট টু মেক মানি অনলাইন। এর ভিতরে কারো কোনো রিসার্চ ফাইল রেডি করছেন, বা এফিলিয়েটের জন্য কোনো কিছু রিসার্চ ফাইল রেডি করছেন? রেডি করলে হয়তো আমি আপনাদেরকে এই বিষয়টাতে হেল্প করতে পারবো, যে আপনাদের কোনো কিছু ভুল আছে কিনা এই বিষয়টাতে। বা না করে থাকলে আপনারা একটু ক্লাসটা আর একটু মনোযোগী হয়ে দেখবেন, তাহলে হয়তো আরো কিছু নতুন আইডিয়া হয়তো পেয়ে যাবেন, বা একটু রিক্যাপ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের বিষয়টা ছিল বিল্ডিং এ ওয়েবসাইট টু মেক মানি অনলাইন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, একটা ওয়েবসাইট বিল্ডিং এর মাধ্যমে আমরা প্রথমত ইনকাম করতে পারি গুগল অ্যাডস এর মাধ্যমে, যেটা আমরা আগে থেকেই জানি। অ্যাফিলিয়েট কমিশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন, যে আমরা এফিলিয়েট কমিশনের মাধ্যমেও ইনকাম করতে পারি। তারপরে যদি আরেকটা জিনিস আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ইনফরমেটিভ প্রোডাক্টস, কোর্স, ইবুকস, কনসালটেশন, সার্ভিস সেলিং। সাপোজ আপনি ফাইবার সোশ্যাল মিডিয়া রিলেটেড টিপস দেন আপনার ওয়েবসাইটে বা ব্লগে, একটা ব্লগ আপনি রেডি করলেন। তো সেখানে আপনি আপনার নিচের দিকে ইফ ইউ ওয়ান্ট টু হায়ার মি, এখানে হায়ারের একটা অপশন আপনি রেখে দিলেন। তো এই বিষয়গুলো আসলে খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো এই বিষয়গুলো যেহেতু কাজ করে, ওয়েট এ মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। ও ভাই, ভালো আছি, ক্লাস আছে ভাই। ভাই সারাদিন ক্লাস নিতাম পারছি না ভাই, ক্লাস নিলাম, ওটা স্টার্ট করছে। আচ্ছা, একটা ভয়েস টেক্সট দিয়ে রাখি দিন জানো, আমি দেখলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো অ্যাফিলিয়েট কমিশন, এরপর হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট সেলিং। আপনি সরাসরি আপনার একটা প্রোডাক্ট আপনি
সেল করতে পারবেন। তারপরে একটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং বলতে এটা কি, সাপোজ আমি যদি একটু চিন্তা করি ড্রপ শিপিং দিয়ে কিভাবে করা হয়। আপনি সাপোজ আপনি কি করলেন, আলি এক্সপ্রেস, হ্যাঁ .com। আলি এক্সপ্রেসে আমরা জানি প্রতিটা প্রোডাক্ট খুবই কম টাকায় পাওয়া যায়, হ্যাঁ, কম্পেয়ার টু আদার্স। হ্যাঁ, তো আলি এক্সপ্রেস থেকে আপনি যদি এক কিছু প্রোডাক্ট সার্চ করে করে দেখেন যে কোন জিনিসটা কত টাকা প্রাইসিং, সাপোজ আপনি দেখলেন যে আইফোন 11, আইফোন 11 প্রো ম্যাক্স, হ্যাঁ কেস, হ্যাঁ এটাই আপনি চিন্তা করলেন। তো এখানে হয়তো এই যে কেসগুলো $1 থেকে $2 বা $2 এরকম। তো এই $2 যে এটা আছে, $2 আসলে প্রাইসিংটা খুবই কম। হ্যাঁ, এখানে হয়তো এখানে তো প্রাইসিংটা দেখতে পারতেছেন। তো এই প্রোডাক্টগুলো আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করলেন, যেখানে আপনি সেল করতেছেন সাপোজ $2 প্রোডাক্টটা আপনি $5 সেল করবেন, বা $60 সেল করবেন। কারণ আসলে ইউএস এর অডিয়েন্সরা আসলে খুঁজে মানে দেখতে পারবে না যে আসলে প্রাইসিংটা, মানে প্রাইসটা ধরতে পারবে না ওরা। সাপোজ এটা $9, এটাকে আপনি হয়তো আর একটু বেশি বাড়ায়া দামটা নেবেন, হয়তো লেদার এটাতে আপনি $20 দিলেও মানুষ কিনবে। এটা $18, এটা একটু এক্সপেন্সিভ, এটা নিয়ে লাভ নেই আসলে আপনার। এরকম $1.19। তো এইরকম প্রোডাক্টগুলো আসলে খুঁজে বের করতে হয় যেগুলো আসলে একটু অ্যাট্রাকটিভ দেখতে, এবং আপনি ওইগুলো আপনার ওয়েবসাইটে সেল করবেন। এখন আসলে আপনি ওয়েবসাইটে সেল করলে আসলে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন? এগুলা পেপ্যাল বা স্ট্রাইপস আছে, হ্যাঁ স্ট্রাইপস, এগুলোর মাধ্যমে, এই স্ট্রাইপস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি এইগুলা নিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, যখন এটার বিজনেসের মডিউলটা হচ্ছে যে আপনার কাছে আগে থেকে সেলার অর্ডার করে দিবে বা বায়ার অর্ডার করে দিবে, আর আপনি কি করবেন, আপনি এই আলি এক্সপ্রেসে গিয়ে অর্ডার করবেন। অর্ডার করে আপনি ডিরেক্ট শিপ করবেন কার অ্যাড্রেসে, আপনার যে বায়ার আছে যে আপনার ওয়েবসাইট থেকে কিনছে তার অ্যাড্রেসে আপনি সরাসরি আলি এক্সপ্রেস থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, তো আলি এক্সপ্রেসে এইখানে ই প্যাকেট নামে একটা অপশন আছে, যে এখানে আলি এক্সপ্রেস তাদের কোনো প্রমোশনাল কোনো ট্যাক্স দিবে না। ও মনে করবে যে আসলে যে বায়ারটা কিনছে ও মনে করবে যে আপনার স্টোর থেকে কিনছে, আসলে আপনি আলি এক্সপ্রেস থেকে কিনে সেন্ড করছেন। হ্যাঁ, এরকম ভাবে ড্রপশিপিং মডিউলটা কাজ করে। আচ্ছা, তো এটা আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারবেন। ইনস্টাগ্রামে যদি আপনি টেকনিক্যাল রিলেটেড প্রোডাক্ট সেল করেন বা সামথিং, আপনি যদি চিন্তা করলাম যে আপনি ক্যাট নিয়ে কাজ করেন, ক্যাট, আচ্ছা ধরুন ক্যাট হাউস এরকম কিছু একটা আপনি সেল করবেন। হ্যাঁ, তো সাপোজ এটা ক্যাট হাউস, তো এটা $10। হ্যাঁ, তো আপনি এটা আপনার ওয়েবসাইটে $30 সেল করলেন। হ্যাঁ, বা এটা একটা আরামদায়ক জিনিস বা দেখতেও সুন্দর লাগতেছে, তো $14 থেকে $21 আপনি এটা $50 সেল করলেন। এরকম একটা জিনিস আপনি আপনার সেল করলেন, এবং মানুষ অর্ডার করলে আপনি তখন আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে শিপ করে দিলেন। কোনো ধরনের ডিফিকাল্টি আপনি ফেস করবেন না। হ্যাঁ, এরকম ভাবে ড্রপশিপিং মডিউলটা কাজ করে। আচ্ছা, তারপরে ড্রপশিপিং বিজনেসটা আসলে ফেসবুক অ্যাড রানের মাধ্যমে করা যায়। আপনার ওয়েবসাইট যদি ক্রিয়েট করে যদি আপনি কাজ করেন তাহলেও করা যাবে। আচ্ছা, তারপরে বি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ ভাবে আপনি যদি করতে চান যে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে সেল জেনারেট করবেন, সেটা আপনার বিষয়। আপনি অনেকভাবেই আপনি চিন্তা করতে পারেন। অনেকেই আছে যে এখন ওই যে গ্যাস পোস্টিং এর বিষয়টা অনেক ভাইরাল, বা ভাইরাল বলতে কি মানে গুগল বেশি অ্যাপ্রুভ করে বা গুগল বেশি একটু অথরিটি দেয়, এই জন্য অনেকেই জাস্ট ওয়েবসাইট বিল্ড করে গ্যাস পোস্ট শুধু সেল করে। হ্যাঁ, আমার পরিচিত এক বড় ভাই শুধু গ্যাস পোস্ট সেল করেই প্রতি মাসে $500 উপরে ইনকাম করে। কারণ ওনার সাইটের ডিএটা হচ্ছে যে 40+, আর মান্থলি ভিজিটর হচ্ছে যে 13,000। তো এক একটা গ্যাস পোস্টের জন্য উনি $20 থেকে $30 চার্জ করে থাকে। তো এরকম উনি 20-30টা উনার আর্টিকেলও পেয়ে যায়, পাশাপাশি উনি কিছু পেমেন্টও পেয়ে যায়। এই যে গ্যাস পোস্ট বলতে ওনাকে একটা ব্যাকলিংক দিবে। হ্যাঁ, এরকম ডিলগুলো উনি অনেক পান। হ্যাঁ, কারণ এই যে একটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারলে এই যে গ্যাস পোস্টটা আপনি সেল করে করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তো একটা ওয়েবসাইট আসলে অনেকভাবেই মনিটাইজ করা যায়। যদি আপনার কাছে ওয়েবসাইট বিল্ডিং এর ইচ্ছা থাকে, তো সবচেয়ে আগে দেখতে হবে যে এই বিষয়গুলা রিসার্চ। তো অবশ্যই অনেক বেশি রিসার্চ না করতে পারলে ওয়েবসাইটে খুব ভালো ভাবে কিছু করা যায় না। কারণ রিসার্চই আপনি যদি প্রপার রিসার্চের উপরে আপনার বিজনেসের যে এটা বিজনেস হিসেবে নিতে হবে, যে আপনি আগে থেকে ইনভেস্ট করতেছেন, একটা ডোমেইন হোস্টিং কিনতেছেন বা আপনার টাইমটা স্পেন্ড করতেছেন, এটা একটা ইনভেস্টমেন্ট।
তো ইনভেস্টমেন্ট যেহেতু বিজনেস, এখানে আসলে যত বেশি প্রি প্ল্যান থাকা যায় তত ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। প্রি প্ল্যান না হলে কিন্তু আপনার রেজাল্ট ভালো নিয়ে আসতে পারবেন না। তো এখানে কিভাবে একটা টপিক সিলেক্ট করবেন, এই যে ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট, আপনার এই বিষয়টাতে আপনার ইন্টারেস্ট কেমন আছে, মনিটাইজেশন ক্যাপাবিলিটি আছে কিনা। মনিটাইজেশন ক্যাপাবিলিটি দেখতে কিভাবে দেখতে হয়, যেটা হচ্ছে যে কোনো একটা নিশ আপনি নিলেন, যেমন গার্ডেনিং একটা নিশ, সেটাকে আপনি দেখতে হবে গার্ডেনিং নিশ লিখে সার্চ করলাম আমি, সাপোজ আমি এখানে সার্চ করলাম। আচ্ছা, আপনারা ওই যে ইয়ে ইনফোগ্রাফিক সাবমিশন এটার গিগ ক্রিয়েট করছেন কে কে? হ্যাঁ, এটার গিগটা অবশ্যই অবশ্যই ক্রিয়েট করবেন, কারণ হচ্ছে যে এইটার গিগে যেহেতু অডিয়েন্স কম, বাট অর্ডার কিন্তু পরে, আপনারা জাস্ট ক্রিয়েট করতে পারেন। একটু সময় লাগবে কাজ করতে, কিন্তু আসলে কাজ পাবেন আই গেস। হ্যাঁ, গার্ডেনিং, তো এটা লিখে সার্চ করলে আমি হয়তো অনেকগুলা ওয়েবসাইট আমি খুঁজে পাবো। হ্যাঁ, অনেকগুলা, যেহেতু এটা বাংলাদেশ দেয়া, বাংলাদেশের ছবি চলে আসতেছে। হ্যাঁ, তো আমি অনেকগুলো ওয়েবসাইট খুঁজে পাবো, এবং ওদের ওয়েবসাইটে দেখতে হবে যে ওদের ওয়েবসাইটে কিভাবে আর্নিং করতেছে। আচ্ছা, এটা এরর দেখাচ্ছে। আপনারা জানেন এই বিষয়গুলো কিভাবে দেখতে হয়। গার্ডেনিং স্নো, যদিও এদের মেটা ডেসক্রিপশনটা খুব অর্গানাইজ না। হ্যাঁ, ডেসক্রিপশনটা আরেকটু অর্গানাইজ হওয়া উচিত ছিল। হ্যাঁ, একজন ভালো মার্কেটার হইলে কিন্তু এখানে গিয়েই ওনাকে ভুলটা ধরায় দিত, যে তুমি এটা ঠিক মতো দেও নাই, তুমি দিলে এখানে ভালো হইতো। তো এখান থেকে পরবর্তীতে এখান থেকে একটা মানে ট্রাস্ট অর্জন করে আপনি এর মাধ্যমে কাজও পাইতে পারেন। আচ্ছা, তো এখানে দেখি এই যে নিচের দিকে অ্যাড শো করতেছে। হ্যাঁ, এখানে উনি ইনফরমেটিভ আর্টিকেল লিখছে, লার্ন হাউ টু কিউর ক্রবুস বা বাল্বস। আচ্ছা, এগুলো কি আসলে নিজে জানি না। কোনো প্রোডাক্ট সেল করতেছে এখানে, আমি একটু দেখি। ফিচার্ড আর্টিকেল, ফ্লাওয়ার এন্ড ফল সিজন, দেখি একটু। হয়তো শুধুমাত্র এই যে অ্যাডসেন্সের অ্যাড দিয়ে হয়তো ইনকাম করতেছে। হ্যাঁ, এই যে অ্যাড আসতেছে, এটা ভিডিও অ্যাডও আসতেছে। আচ্ছা, হ্যাঁ এখানে এটা বড় ধরনের ভিডিও অ্যাড আসতেছে, তো অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতেছে। মানে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকলে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন। তো এগুলাই এখানে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন ক্যাপাবিলিটি এটা আছে। আর লঙ্গিভিটি বা সিজনালিটি কিভাবে দেখতে হয়, কেউ একজন বলেন দেখি তো। সিজনালিটি বা লঙ্গিভিটি কিভাবে ডিফাইন করতে হয়, কেউ একজন বলেন। এটা লং টার্ম নাকি সিজনাল, এইটা কিভাবে বুঝতে হয়? ইনফোগ্রাফিক সাবমিশন, হ্যাঁ ইনফোগ্রাফিক সাবমিশন, এটা ক্লাসটা আপনাদের দেখাইছিলাম। ইনফোগ্রাফিক সাবমিশন করতে হয়, যে পিন্টারেস্ট থেকে ধরে ইনফোগ্রাফিক সাবমিশন সাইট অনেকগুলোই আছে, যেগুলোতে আপনি ইনফোগ্রাফিক সাবমিশন করেও ইনকাম করতে পারবেন। আপনি একটা গিগ ক্রিয়েট করলেন যে 15টা সাইটে আমি গিগ তোমার ইনফোগ্রাফিক সাবমিট করে দিব উইথ ইউর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। হ্যাঁ, তো কাজ পাওয়া যাবে আই গেস, কারণ 15টা ইয়ে করতে আসলে ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, বাট ঘন্টা 1.5 ঘন্টার জন্য $5 খারাপ না, কারণ ইনিশিয়াল স্টেপে আপনি অর্ডার পাবেন। কারণ ইনফোগ্রাফিক সাবমিশনে আসলে খুব বেশি গিগ নাই, তবে ইনফোগ্রাফিক্সটা এখন খুব ভালো কাজ করতেছে এসইওতে বা ওয়েবসাইট র্যাঙ্কিং এ, কারণ ব্যাকলিঙ্ক বেশি পাওয়া যায়, সাইটের ডিএপি এটা ইনক্রিজ করা যায় ইনফোগ্রাফিক্সের মাধ্যমে ইজিলি। আচ্ছা, সিজনালিটি বা লংগিভিটি এটা কিভাবে ডিফাইন করতে হয়, কেউ একজন, আমি আশা করতেছি কেউ একজন বলবেন। হ্যাঁ, আমি হয়তো ক্লাসে দেখিয়ে দিছিলাম। একটা ইন্ডাস্ট্রি বা একটা টপিক এটা লং টার্মের জন্য ভালো হবে কি খারাপ হবে এটা দেখার জন্য কিভাবে রিসার্চ করতে হয়, বা সিজনালিটি এটা কিভাবে ডিফাইন করতে হয়। একটা টপিক এভারগ্রিন নাকি সিজনাল, এটা কিভাবে দেখতে হয়?
আচ্ছা, উম, কি অবস্থা আপনাদের, সবকিছু ভুলে গেলেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে যে গুগল ট্রেন্ডস থেকে আমাদের দেখতে হয় যে এই জিনিসটা সিজনাল কিনা। গুগল ট্রেন্ডস অনেক অনেক বড় একটা পাওয়ারফুল টুল, আপনার একটা কাজের টুল বলা যায় খুব বেশি। কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস নিয়ে আগাবেন, এটা এখন সিজন কিনা বা এটার ভবিষ্যতে সিজন আসবে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো অনেকগুলো বিষয় এখান থেকে ডিফাইন করা যায়। আচ্ছা, তো আমি সাপোজ কি নিচ্ছিলাম, গার্ডেনিং। গার্ডেনিংটা সিজনাল প্রোডাক্ট আই গেস, কারণ এটা শীতের সময় বা গরমের সময় খুব কোনো একটা টাইমে আসলে করা হয়। আমি যদি আরেকবার সার্চ করে দেখি গার্ডেনিং, সরি, হ্যাঁ, গার্ডেনিং মোটামুটি একটা সিজনাল প্রোডাক্ট। তো আপনি পাস্ট 12 মান্থের জায়গায় আপনি সবসময় এখানে কি করে দিতে হবে, পাস্ট 5 মান্থ। হ্যাঁ, পাস্ট 5 মান্থ দিলে এই যে দেখেন এটা কি সিজনাল নাকি এভারগ্রিন প্রোডাক্ট, কি বুঝবেন? 2020 সালে এটার হাইপ আসার কারণ কি আসলে নিজেও জানি না। সবাই হয়তো বাড়িতে ছিল এই জন্য গার্ডেনিংটা বেশি করছে। সবাই কোভিড এর জন্য হয়তো বাড়িতে ছিল, তাই গার্ডেনিংটা একটু দিকে একটু বেশি মনোযোগী ছিল। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই সিজনাল একটা জিনিস। তো আমি যদি এখানে চিন্তা করি, সাপোজ সামনে অনেকগুলো ইভেন্ট আছে, সাপোজ ক্রিসমাস লাইট। হ্যাঁ, আচ্ছা, ক্রিসমাস, ক্রিসমাস লিখে সার্চ করি তো। হ্যাঁ, ক্রিসমাস লিখে সার্চ করলে দেখেন একটা টাইমে হাইপ চলে আসে, এটা আসে ডিসেম্বরের দিকে। হুম, ক্রিসমাস লিখে মানুষ খুবই সার্চ করে এটা ডিসেম্বরের দিকে, কারণ ক্রিসমাসের সময়টাতে ক্রিসমাসের প্রোডাক্টগুলো সেল হয়। তো ক্রিসমাস লাইট, হ্যাঁ, এইটা কিন্তু এই যে ক্রিসমাস লাইটের সিজনাল প্রোডাক্ট। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে সিজনালি খুব ভালো চলে, এটা ডিসেম্বরের দিকে খুবই খুবই ট্রেন্ডে চলে আসে। তো এখানে দেখেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর বা নভেম্বরের দিকে যদি কেউ মার্কেটিং স্টার্ট করে দেয়, আর ডিসেম্বরে একটা ভালো সেল পাওয়ার পসিবিলিটি আছে, কারণ এটা একটা সিজনাল প্রোডাক্ট। হ্যাঁ, যদি আপনি সিজনাল টার্মে কাজ করতে চান তাহলে এটা ঠিক আছে। তো সিজনাল টার্মে কারা কাজ করে, যারা ফেসবুকের অ্যাড দিয়ে জাস্ট অ্যাড রান করে যারা ইনকাম করতে চায়, তারা আসলে সিজনাল প্রোডাক্টগুলোকেই টার্গেট করে। হ্যাঁ, অনেকেই ওয়েবসাইট আছে, যেমন ই কমার্স বড় বড় ওয়েবসাইট যারা আছে, দেখবেন যে জাস্ট প্রোডাক্ট শোকেস করে রাখছে, দ্যাটস ইট, সব ধরনের প্রোডাক্ট আছে। তো তারা কিভাবে সেল জেনারেট করে, অনলি ফেসবুক অ্যাড রান বা গুগল অ্যাড রান বা যেটাই বলেন, ওরা সিজন বুঝে চিন্তা করে ওই প্রোডাক্টটাকে শোকেস করেই একটা অ্যাড রান করে প্রফিট জেনারেট করে। বুঝতে পারছেন? তো এরকম একটা গিগ ক্রিয়েট করা যায় যে আই উইল ফাইন্ড ট্রেন্ডি প্রোডাক্ট অর সিজনাল প্রোডাক্ট ফর ইউ, এরকম একটা গিগ ক্রিয়েট করা যায়। তবে অনেক বেশি রিসার্চ করতে হবে। কারণ এরকম অনেক ধরনের রিসার্চ, সাপোজ আমি যদি এখানে চিন্তা করি সামার টাওয়েল, টাওয়েল সামার টাওয়েল দেখি একটা সময় হাইপে আসে। হ্যাঁ, একটা সময় হাইপে আসে, তারপরে একদম সামার টাওয়েল বা বিচ টাওয়েল। হ্যাঁ, বিচ 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 টাওয়েল। হ্যাঁ, এই যে দেখেন একটা সময় ঠিকই হাইপে চলে আসে। তো অনেকে ই কমার্স স্টোরের জন্য আসলে ওরা ট্রেন্ডি প্রোডাক্ট খুঁজে। হ্যাঁ, তখন আপনি হয়তো এরকম ভাবে আপনি একটা ট্রেন্ডি প্রোডাক্ট আপনি খুঁজে বের করে দিতে পারবেন, বা 10টা ট্রেন্ডি, আই উইল ফাইন্ড 10 ট্রেন্ডি প্রোডাক্টস ফর ইউ ফর ইউর ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, এরকম করেও একটা গিগ ক্রিয়েট, মানে গিগ ক্রিয়েট করতে হলে অনেকভাবে ক্রিয়েট করা যায়। আপনি রিসার্চ করতে দেখেন, দেখবেন যে আপনি নিজে থেকে দেখতে পারবেন যে আসলে কোন প্রোডাক্টটা কখন ট্রেন্ডে আসে বা ট্রেন্ডি প্রোডাক্ট কি। হ্যাঁ, তো এখন এখন এটা ট্রেন্ডের একদম শেষের দিকে, মানে আপনার এই ট্রেন্ডটা এখন নাই।
সাপোজ আপনি কোন ট্রেন্ডি প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন, সাপোজ আপনার সামনে আছে ক্রিসমাস, হ্যাঁ, তো ক্রিসমাসে আসলে কোন কোন প্রোডাক্ট সেল হয়, তো ক্রিসমাস 2090 টপ সেলিং প্রোডাক্টস, হ্যাঁ, টপ সেলিং প্রোডাক্টস, এরকম একটা লিখে সার্চ করলেন, হ্যাঁ, আপনার জাস্ট মনে হইলো যে 2019 সালে কি জিনিস, কোন জিনিসটা বেশি সেল হয়েছে, এরকম। এটা হচ্ছে আর কি আমার কাহিনী, আমি জাস্ট এরকম রিসার্চ করতে ভালোবাসি। হ্যাঁ, তো জাস্ট এখানে রিসার্চ আপনি একটা একটা করে করে থাকলেন, ধরেন অ্যামাজনে কি সেল হইছে বা অন্য কোথাও কোনটা বেশি সেল হইছে, কারণ গত বছর যেটা সেল হইছে এই বছরের এই টাইমটাতে এই জিনিসটা সেল হওয়ার পসিবিলিটিটা আছে। আচ্ছা, হ্যাঁ, ধরেন সাপোজ বাংলাদেশে কুরবানির ঈদের সময় ফ্রিজ সেলিংটা বেশি বেড়ে যায়, বা গরমের সময় এসি সেলিংটা খুব বেশি বেড়ে যায়, মানে এসি সেল হয় বেশি, এয়ার কন্ডিশনার, যেটা প্রতিটা দেশে এরকম কিছু একটা টাইমে একটা জিনিস প্রচুর সেল হয়। আচ্ছা, লিমিটেড টাইম অফার, ইটস ওকে। এখানে কি কি আছে আমি দেখি। বেস্ট সেলার্স হলিডে সামার 2019, লাভ ফ্রম হোম, কি রে বাবা, আরে বাপরে, এই ওয়েবসাইট ঢুকলাম নাকি ভুল করলাম, নো থ্যাঙ্কস, সব দিক থেকে খালি ইমেল টিমেল, প্রোডাক্টের লিস্ট কোথায়, তো উনি অ্যাড বেশি দিয়ে দিছে। ব্রিঙ্গিং এত ঠিক আছে, ওকে। ব্রিফ রান মেজর টেক ওকে। ক্লিয়ার আইডিয়া পাচ্ছি না কি লিখতেছে এখানে, আমি আরেকটা আর্টিকেলে জাম্প করি। প্রিন্সেস ড্রেস আপ ট্রাঙ্ক, আচ্ছা, এটা একটা ইমেজটা লোড হচ্ছে না, আচ্ছা আমি একটা রিফ্রেশ দেই। হ্যাঁ, এরকম একটা বিষয়। আচ্ছা, সাপোজ আপনার ডিজনি প্রিন্সেস ড্রেস আপ ট্রাঙ্ক, হ্যাঁ, তো এটা গত বছর সেল হয়েছে, তারপর আমি যদি একটু গুগল ট্রেন্ডে দেখতে চাই যে এটার কি অবস্থা, একটু দেখি এবছর কি অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন, একটা সময় হাইপে থাকে, এটার হাইপ হয়তো আসবে, হ্যাঁ, এটার হাইপ ওই যে নভেম্বর ডিসেম্বরের দিকে একটু তুঙ্গে থাকে, জাস্ট এটা যেহেতু ক্রিসমাসের সাথে রিলেটেড, তো ক্রিসমাস সিজন আসলে এটা একটু হাইপে থাকে। আচ্ছা, তারপরে আরো কিছু দেখি, তো এগুলোকে আসলে ট্রেন্ডি প্রোডাক্ট বলা হয়। হ্যান্ড অপারেটেড ড্রোন, এটা হয়তো আমি দেখছিলাম মোটামুটি ভালো একটা সাড়া পাইছিল 2019-এর দিকে। আচ্ছা, তারপরও আমাদের গ্যাস করার কোনো দরকার নেই, আমাদের গুগল ট্রেন্ড, হ্যাঁ, গুগল ট্রেন্ডটা হচ্ছে যে আমার সবচেয়ে কাছের বন্ধু, তো সেক্ষেত্রে আমি এখানে হ্যান্ড অপারেটেড ড্রোন, এটা হ্যাঁ হ্যাঁ 2019-এর দিকে খুব বেশি ইয়ে হয়েছে, তো এটা 2020 সালের দিকে এখনো মানে একদম নিচের দিকে আছে, আরেকবার হাইপে আসতে পারে কারণ ক্রিসমাসে হয়তো এটা চলতে পারে। আচ্ছা, এগুলোকে ট্রেন্ডি প্রোডাক্ট রিসার্চ বলা হয়। কাস্টম নেম এয়ারপোর্ট কেস, একটা
একটা ইউনিক প্রোডাক্ট মনে হচ্ছে। আমি যদি একটু দেখি কি অবস্থা এটার। এখন আবার ট্রেন্ডের এখানে আবার ট্রেন্ড এখন আবার দেখাচ্ছে যে এটা একটু নিচের দিকে চলে যেতে পারে। এটা যে ট্রেন্ড গুগল নিজে থেকে সাজেস্ট করতেছে যে এটা ড্রপ হয়ে যেতে পারে, তাহলে এটা অ্যাভয়েড করলাম যে এটা আমাদের জন্য না। কিন্তু আপনি যখন এখানে সার্চ করবেন তখন এখানে নিচের দিকে কিন্তু রিলেটেড সার্চ বলে একটা বিষয় আছে, রিলেটেড টপিক। হ্যাঁ, তো রিলেটেড টপিকে আপনি এখান থেকেও একটা আইডিয়া পাবেন যে এই প্রোডাক্টটা ট্রেন্ডে আছে বা এইটার সাথে পাশাপাশি অন্য কোনো প্রোডাক্ট আপনার চয়েস হয়ে যেতে পারে বা অন্য কোনো প্রোডাক্ট আপনি খুঁজে পেয়ে যেতে পারেন যেটা আপনার জন্য খুবই ভালো হবে। ওয়ালেট ক্রস, এটা খুবই কমন ওয়ে। সেন্টেড ক্যান্ডেল, স্লিম, হ্যাঁ এইটা খুব ভালো সেল হয়েছে আই গেস। এটা এখনো ভালো চলে, যদিও আসলে শিওর হতে পারতেছি না। হ্যাঁ, না এখন একটা ড্রপের দিকে আছে, মানে ই কমার্স এখন 2019 সাল থেকে ই কমার্সের মোটামুটি সব প্রোডাক্ট ড্রপের দিকে আছে। হয়তো এটা ড্রপের দিকে সাজেশন করতেছে, বাট এটাও হয়তো আপ হবে, বাট এদের এনাফ ডাটা নাই, তো আমি এটাকে অ্যাজ এ ট্রেন্ড প্রোডাক্ট নিতে পারছি না। তো এরকম একটা একটা করে আপনি দেখবেন। দেখি আর কি কি আছে। গল্ফ বল পেইন্ট, পেইন্ট প্লাস, আচ্ছা এটা খুব ভালো সেল হয়েছে না, তো দেখি কি অবস্থা। এটা বছরের একটা সময় খুব ভালো চলে যখন গলফিং হয়, এছাড়া আসলে তেমন একটা চলে না। আচ্ছা ঠিক আছে, তো এভাবে আসলে আমরা ট্রেন্ডি প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় এই বিষয়গুলো মাথায় রেখে আসলে করতে হয়। এখানে কিন্তু উনি যে ট্রেন্ডি প্রোডাক্ট রিসার্চ করে যে আপনাকে একটা আইডিয়া দিচ্ছে এরকম না, উনি কিন্তু আসলে আলটিমেটলি অ্যামাজনে অ্যাফিলিয়েটই করতেছে। হ্যাঁ, এই যে অ্যামাজনে একটা লিংক দিয়ে দিছে উনি, মিনি ওয়াফল মেকার। আপনি চাইলে এরকম প্রোডাক্ট লিস্টিং করে প্রোডাক্টের ক্রাউড সোর্সিং করে এই রকমের আর্টিকেল লেখাও কিন্তু খুব মানে কষ্টের কাজ না, খুবই ইজি, কারণ ওই ডেসক্রিপশন থেকে কিন্তু আপনি এর আইডিয়া পেয়ে যাবেন। জাস্ট দেখতে হবে যে এখানে ইয়ে আছে কিনা, মানে সার্চ ভলিউম আছে কিনা বা গুগলের র্যাঙ্কিং আসতে পারবে না। ক্লাসের সব ভিডিওগুলো আপনাদের লিংকে দেয়া নাই। আচ্ছা ঠিক আছে, ভিডিওগুলো কিন্তু আপডেটেড হচ্ছে না, আপডেটেড করে দেব খুব শীঘ্রই, কারণ আমার ইয়ে নাই, আমার ইয়ের স্পিডটা একদম কম, আপলোড স্পিডটা। হ্যাঁ, তো ওয়াইফাই গিয়ে আপলোডটা করতে হবে, করে দিব ইনশাল্লাহ, হয়তো রবি সোমবার দিকে পেয়ে যাবেন। হ্যাঁ, এটাকে আমি একটা ট্রেন্ডি প্রোডাক্ট ধরতে পারি, মিনি ওয়াফেল মেকার, কারণ এখানে একটা ট্রেন্ডে ছিল 2000 আগস্টের দিকে, আগস্ট সেপ্টেম্বর, এটা কি আগস্ট সেপ্টেম্বরের দিকে আবার ডাউন হয়ে গেছে, অক্টোবরের দিকে ডাউন ছিল, নভেম্বরের দিকে আবার হাফ হয়েছে, আবার ডাউন হয়েছে, আপ এন্ড ডাউন হয়েছে, এখন আবার আপে আছে। মোটামুটি আমি ধরতে পারি এটা একটা ট্রেন্ডে আছে বা ট্রেন্ডি প্রোডাক্ট, এটা আমি অ্যাজ এ ট্রেন্ডি প্রোডাক্ট আমি কাউন্ট করতে পারি। তো ট্রেন্ডি প্রোডাক্ট রিসার্চের এটাই যে একটা মাধ্যম এরকম না, আপনি জাস্ট এখানে অ্যামাজনেও যাবেন, হ্যাঁ ফাইবারে দেখবেন ট্রেন্ডি প্রোডাক্ট রিসার্চ বা প্রোডাক্ট রিসার্চ নিয়ে অনেকটা গিগ দেখবেন। হ্যাঁ, তো অনেকটা গিগ দেখার পরে আপনি জাস্ট আপনাকে বলে দিতে পারে যে হুম্যান কিচেনে, হ্যাঁ হুম্যান কিচেন যেটা আছে, হুম্যান কিচেনে আপনার নিশ বলে দিবে যে হুম্যান ডেকোরে হুম্যান কিচেন, এই নিশটাতে আপনি বলে দিবে যে ওর একটা হয়তো ই কমার্স স্টোর আছে হুম্যান কিচেনে, হুম্যান কিচেনে একটা ই কমার্স স্টোর আছে, তো আপনাকে হুম্যান কিচেনের আন্ডারে আপনাকে কিছু ট্রেন্ডি প্রোডাক্ট দিতে হবে ওকে, যাতে ও অ্যাড রান করে ওর ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসে। আর ভিজিটর নিয়ে আসা মানেই ওর পিক্সেলে কিছু ডাটা সেভ করে রাখা, যাতে পরবর্তীতে অ্যাডে ওর জন্য কাজে আসে। তো
তো এই অনেকগুলা বিষয়ে কাজ করে আসলে ট্রেন্ডি অ্যাড রান করতে বা ট্রেন্ডি প্রোডাক্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য। তো আমি যদি এখানে কিডস হোম স্টোর এটা দেখি কি অবস্থা, আপনি সরাসরি প্রোডাক্ট দিয়েও সার্চ করতে পারেন। আর নর্মালি যে এই টপিকটাও কি সাব টপিক যেটাকে বলা হয়, সাপোজ এটা কিন্তু আছে কিডস হোম স্টোর। তো কিডস হোম স্টোর এই সাব টপিকটাই আসলে গুগলের ট্রেন্ডে আছে কিনা বা এটার অবস্থাকে সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন। এটা গোয়িং টু একদম ডাউনের দিকে একদম যাচ্ছে, গুগল নিজে থেকে প্রেফার করতেছে এটা একদম ডাউনে যাবে। তো এটা আমার জন্য একটা পারফেক্ট উদাহরণ না। তো এরকম আপনাকে রিসার্চ করতে হবে একটা একটা করে। ধরেন এই টপিকটাতে আসলাম, এই টপিকটা যেহেতু এই সাব টপিকটাই আসলে একটু ইয়ের দিকে যাচ্ছে, তো আমি এই সাব টপিক থেকেও আমি বের হয়ে আসতে যাচ্ছি। আমি একটু ব্যাক করে পিছনে ফিরে আসি। কিচেন এন্ড ডাইনিং, বাথ, ভ্যাকুয়াম এন্ড ফ্লোর কেয়ার, storage and organization, cleaning accessories, okay. আচ্ছা এটাতে যদি যাই স্টোরেজ এন্ড অর্গানাইজেশন, এটাতে যদি যাই দেখি কি আসে। আমি কয়েকটা আইটেম দেখি, আমেরিকান ব্ল্যাক পোস্টার ফ্রেম, আচ্ছা periodic table laminated poster, let me see এটার কি অবস্থা। এনাফ ডাটা নাই। এটা একটা অনেক অনেক টাইম কনজিউমিং একটা বিষয়, রিসার্চ পার্টটা এক টাইম কনজিউমিং বিষয়। আপনাকে রিসার্চ করতে হবে, দেখবেন যে 20টা রিসার্চ করার পরে দেখবেন 20টাই আসলে ডাউনওয়ার্ডে আছে। হয়তো 1-2টা প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা খুবই ভালো, যেটা আপনি অ্যাড রান করে সেল করতে পারবেন। এটাও নাই। এগুলা আসলে খুঁজে পাচ্ছি না এগুলার ভিতরে। আচ্ছা এটা কি, বাথরুম কোর্স এন্ড সেইং আর্ট, না এটা এগুলো না। ক্যানভাস প্রিন্ট, ট্রিপ্লেস ব্ল্যাক এন্ড হোয়াইট রেড রোজ, ক্যানভাস প্রিন্ট এটাতে কেমন সেল আছে দেখি আমি। ক্যানভাস প্রিন্ট, ক্যানভাস প্রিন্ট, এইটা মোটামুটি এভারগ্রিন একটা প্রোডাক্ট। হ্যাঁ এভারগ্রিন বলতে কি এটা একটু হাইপে আসে অবশ্য ডিসেম্বরের দিকে, এই যে ডিসেম্বরের দিকে, বাট সবসময় একটা কনস্ট্যান্ট থাকে। তো এইটা আপনি একটা ভালো প্রোডাক্ট হিসাবে উদাহরণ হিসাবে নিতে পারেন, যে আপনি সারা বছরই কম বেশি সেল করতে পারলেন, বাট ডিসেম্বরের দিকে আসলে সব প্রোডাক্টের সেল একটু বেড়ে যায়। ক্রিসমাস, হ্যালোউইন বা Q4 সিজন বলা হয় এটাকে। তো এই ক্ষেত্রে আপনি এখানে খুব ভালোভাবে স্কেলিং করতে পারবেন ডিসেম্বরের দিকে। হ্যাঁ এটা একটা ভালো প্রোডাক্ট দিতে পারেন যে তুমি ক্যানভাস প্রিন্টেড ক্যানভাস তুমি সেল করতে পারো। হ্যাঁ এরকম ক্লায়েন্টকে যদি বলেন যে তুমি যদি হোম এন্ড ডেকোর, যেহেতু ক্যানভাস প্রিন্টটা খুবই ট্রেন্ডি, তুমি ক্যানভাস প্রিন্টের অ্যাডগুলো রান করতে পারো ডিসেম্বরের জন্য। হ্যাঁ এরকম অনেকগুলো গিগ পাবেন। আচ্ছা কোথায় চলে গেলাম রিসার্চে গিয়ে। আচ্ছা আচ্ছা এটা বললাম যে ফাইবারের ক্ষেত্রে কিভাবে করা যায়। আচ্ছা তারপরে আমি যদি অ্যামাজন এফিলিয়েট সাইটের কথা চিন্তা করি, তাহলে আমাকে বাইং কিওয়ার্ড গুলা কিভাবে হয়। বাইং কিওয়ার্ড গুলা হয় বেস্ট প্লাস নিশ। হ্যাঁ বেস্ট গার্ডেনিং টুলস, বেস্ট গার্ডেনিং অ্যাক্সেসরিজ, বেস্ট গার্ডেনিং টোল কিট, হ্যাঁ বেস্ট গার্ডেনিং টোল কিট রিভিউজ,
হ্যাঁ, গার্ডেনিং টুলকিট রিভিউজ, হ্যাঁ, তো এরকম রিভিউটা থাকবে অথবা নিশ ইকুয়াল টু বাই থাকবে, যেমন টুলকিট বাই, হ্যাঁ, বা গার্ডেনিং কাটার, হ্যাঁ, বা সামথিং, যে কোনো একটা, আমি জাস্ট এটা বললাম আর কি। যেগুলো আপনার পিছনের দিকে বাই লেখা থাকে, বা এটা সার্চ ইন্টেন্ট, কিভাবে সার্চ করে মানুষ, হয়তো বেস্ট লিখে তারপরে নিশ নিয়ে টপিক নিয়ে সার্চ করে তারপরে হয়তো রিভিউ লাস্টে থাকে, অথবা নিশ প্লাস বাই এটা লেখা থাকে। তো এরকম হচ্ছে বিষয়, বেস্ট প্র্যাকটিস টু মেক এন নিশ অথরিটি সাইট। তো আপনি একটা ওয়েবসাইট জাস্ট মানি মেকিং আর্টিকেল দিয়ে রেডি করলে আপনি ভিজিটর কম পাবেন। পাশাপাশি যদি আপনি, মানুষ কিন্তু ইনফরমেশন চায় কোথায়, ইনফরমেশনের জন্য কিন্তু গুগলে বেশি সার্চ করে। আচ্ছা, যেহেতু সার্চ করে খুব বেশি, তো সেক্ষেত্রে আপনি কিছু ভিজিটর পাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আপনি ইনফরমেটিভ আর্টিকেল রাখতে হবে, পাশাপাশি পাশাপাশি আপনাকে কি করতে হবে, আপনাকে ইনফরমেশন আর্টিকেল রাখতে হবে, প্লাস মানি মেকিং আর্টিকেল। মানি মেকিং আর্টিকেল কাদেরকে বলা হয়, যেই আর্টিকেলগুলোতে রিভিউ লেখা থাকে। রিভিউজ যেগুলো থাকে, রিভিউর মাধ্যমে আসলে আপনি কি করেন, আলটিমেটলি এটা প্রোডাক্টকে প্রমোশন করেন। হ্যাঁ, একটা অ্যামাজনের প্রোডাক্টে প্রমোশন করেন, বা ইবের প্রোডাক্টে প্রমোশন করেন, বা যেটা যেই প্ল্যাটফর্মে আপনি এফিলিয়েশন করেন সেই প্ল্যাটফর্মের হয়তো আপনি প্রোডাক্টকে প্রমোশন করেন। আচ্ছা, এখন প্রমোশনাল সাইট অ্যামাজন তো খুব জায়ান্ট, প্লাস আলি এক্সপ্রেস আছে একটা, বাট আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো একদম চিপ প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনার কমিশনও আসলে খুব কমে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আলি এক্সপ্রেস আমি রিকমেন্ড করি না। যদি আপনার হিউজ পরিমাণ অডিয়েন্স থাকে দেন যেতে পারেন আলি এক্সপ্রেসে। মানুষ আলি এক্সপ্রেস থেকে মানুষ কিনে প্রোডাক্ট, এটাও আমি মানতেছি, বাট অ্যামাজন থেকে বেশি কিনে। আচ্ছা, আলি এক্সপ্রেসের অডিয়েন্স বা বায়ার কিন্তু বেশি হচ্ছে এশিয়ান, আর অ্যামাজনের হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও অ্যামাজন যে চলে না, সরি, আলি এক্সপ্রেসে চলে না এরকমও না, বাট ইয়ে চলে, একটু কম চলে। আচ্ছা, তারপরে যদি আমি কথা বলি, অথরিটি সাইট স্টাইল, অথরিটি স্টাইল ওয়েবসাইট, অথরিটি স্টাইল ওয়েবসাইট, অথরিটি বলতে কি, যে কোনো একটা টপিক নিয়ে হয়তো কথা বলে। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে 5টা মেইন কিওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হয়। মেইন কিওয়ার্ডগুলো কি কি হতে পারে, আপনি এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করলেন যেগুলোর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, হয়তো ধরেন আপনি ইলেকট্রিক গিটার নিয়ে কাজ করেন। ইলেকট্রিক গিটারের ভিতরে তো কিন্তু অনেক ধরনের আছে, অর্কেস্ট্রিক ইলেকট্রিক গিটার, ফ্যান্ড্রিক ইলেকট্রিক গিটার, এরকম অনেক ধরনের সাব ক্যাটাগরিও আছে। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনি 5টা মেইন কিওয়ার্ড, ইলেকট্রিক গিটার নিয়ে কথা বলবেন, ইলেকট্রিক পিয়ানো নিয়ে কথা বলবেন, ইলেকট্রিক ড্রাম সেট নিয়ে কথা বলবেন, এরকম কয়েকটা টপিক নিয়ে আপনি 5টা, ধরুন ইলেকট্রনিক মিউজিক ইনস্ট্রুমেন্টের রিভিউ নিয়ে কথা বললেন। আলটিমেটলি সেখানে আপনি 5টা বড় বড় টপিক রাখলেন, যে গিটার একটা টপিক, ড্রাম সেট একটা টপিক, হয়তো আরো মিউজিক ইনস্ট্রুমেন্ট হয়তো আরো কিছু আছে, অথবা আপনি গার্ডেন নিয়ে কাজ করুন, গার্ডেনিং এর বিভিন্ন টুল নিয়ে আলাদা আলাদা ভাবে কথা বললেন। এগুলা হয়তো আমি আগের ক্লাসগুলোতে খুব বেশি ভাবে ব্রডলি ভাবে দেখাইছি, জাস্ট একটু রিক্যাপ দিচ্ছি আর কি। তো 5টা কিওয়ার্ডের আন্ডারে কিন্তু আপনি আসলে 30টা আর কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড নিতে হবে। সেকেন্ডারি কিওয়ার্ড কি রকম, আমি আপনাদেরকে দেখাইছিলাম, যে একটা জিনিস লিখে যদি আমরা সার্চ করি, আচ্ছা, এটা সার্চ সেটিং এ মনে হয় 100 ইয়ে দেওয়া, আমি এটা কমিয়ে দিই। হ্যাঁ, এখানে যদি আমি দেখি, ও সরি, আমার জি ইনফিনিটি অন করা, জি ইনফিনিটি অন করা থাকলে আবার আপনি অপশন, হ্যাঁ, জি ইনফিনিটি অন করা থাকলে আসলে আপনি যত নিচে যাবেন ওইটা আবার নতুন করে লোড হয়ে যাবে। তো এটা আমি আপাতত অফ
অফ তো করা যায়, ম্যানেজ এক্সটেনশন, আপাতত অফ করি এটাকে। ওকে, রিলোড করি। এখন প্রবলেম হবে না আই গেস। তো কি লিখে সার্চ করব? সাপোজ আমার প্রোডাক্ট হচ্ছে যে ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক গিটার রিভিউ। হ্যাঁ, পাশাপাশি আপনি সেকেন্ডারি কিওয়ার্ডের আইডিয়া আপনি পাবেন, এই যে বেস্ট ইলেকট্রিক গিটার ব্র্যান্ডস, গিটার সেন্টার, ফেন্ডার ইলেকট্রিক গিটার, আইবেনেজ ইলেকট্রিক গিটার, এগুলো লিখে মানুষ সার্চ করে, হ্যাঁ রিলেটেড। তো এগুলো থেকে নিতে পারেন। আর রিলেটেড হ্যাকে কিওয়ার্ড রিসার্চের আইডিয়ার জন্য আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড রিভিলার আছে, সেমরাশ আছে, উবার সাজেস্ট আছে, যেগুলো আমি ক্লাসে হয়তো দেখিয়ে দিছি আপনাদেরকে। এগুলো থেকে আপনারা আইডিয়া নিতে হবে। আচ্ছা, তো একটা কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আপনার সার্চ ভলিউম কমপক্ষে $500, 500 হতে হবে, 500 প্লাস। প্রোডাক্ট নিতে হলে প্রোডাক্টের প্রাইস $50 প্লাস না হলে আপনার কমিশন ভালো হবে না। তো এমন কিওয়ার্ড নিয়ে লাভ নেই যেটাতে আপনি 2500 অডিয়েন্স পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস মাত্র $5। হ্যাঁ, এখান থেকে আপনি সেল করলেও আপনি তেমন একটা প্রফিট জেনারেট করতে পারেন না। উপরন্তু আসলে যেটাতে আপনার সার্চ ভলিউম কম, প্রোডাক্টের প্রাইস বেশি, কিন্তু আপনি এটাতে র্যাঙ্ক করতে পারবেন এবং কিছু কিছু প্রোডাক্ট সেল হলেই আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর এভারেজ ডোমেইন অথরিটি হচ্ছে লেস দেন 30 আপনার ডোমেইন অথরিটিটা থাকতে হবে। এই শীটটা তো দেয়া আছে মনে হয় গ্রুপে দেয়া নাই। দিয়ে দিই এখনই। Batch 5, okay, Batch 6। আর সুনামগঞ্জ ব্যাচ 1 ব্যাচ 2 আপনাদের তো আগেই দিয়েছিলাম। মার্কেটিং এ ভর্তি হতে চায় এলডিপি তে। আচ্ছা, আপনি আপনার একটা বিষয়টা জানাতে হবে, আসলে এখন হয়তো নতুন করে নিচ্ছে না, বা সিলেটের ব্যাচ অনগোয়িং আছে, একটা ব্যাচে হয়তো 7টা ক্লাস হয়েছে আর একটা ব্যাচে হয়েছে 25টা ক্লাস। তো ওই ব্যাচগুলোতে এন্ট্রি করা যায় কিনা আমি একটু দেখে দিব, যে 7টা ক্লাস গেছে যেটা, ওইটাতে হয়তো এন্ট্রি হতে পারে, বাট ওইটাতেও মানে স্টুডেন্ট সংখ্যা ফুল, মানে 30 জন অ্যাক্টিভ, তাকে 30 জন প্রতিটা ব্যাচে নেওয়া হয়, কিন্তু ড্রপ আউট হয়ে যায় স্টুডেন্ট, এই জন্য আসলে ওই ব্যাচে নেওয়া হয়েছিল 40 জন। কিন্তু দেখা গেছে যে ওই ব্যাচে 40 জন নেওয়ার সত্ত্বেও প্রায় প্রতি ক্লাসে 30 জনের উপরে থাকে। তা মানে মোটামুটি বোঝা গেছে ওদের স্পিরিট দেখে যে শেষ পর্যন্ত হয়তো 25-26 জন কন্টিনিউ করবে। তো সেই ক্ষেত্রে আসলে ওই ব্যাচে স্টুডেন্ট আরো এক্সট্রা নিবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি আর কি। আচ্ছা, তারপর যেটা হয় জানিয়ে দিব আপনাকে। আচ্ছা, এভারেজ ডিএটা হচ্ছে 30। বলতে কি, যারা টপ ওয়েবসাইট যাদের আছে, যারা ওয়েবসাইটের টপে আছে, আপনার ওই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্কে আছে, তাদের ডিএ গুলো এভারেজ ডিএ, একটা হয়তো 80 থাকতে পারে, একটা 10 আছে, হ্যাঁ এরকম আছে। আপনি সবগুলা ওয়েবসাইটের ডিএটা একটার সাথে যোগ করে ভাগ করবেন ওই সংখ্যা দিয়ে, তাহলে যদি এভারেজ ডিএটা 30 নিচে থাকে তাহলেই হয়ে যাবে। অথবা এভারেজ ডিএটা আসলে এভারেজ করেই আসলে সেমরাশ দিয়ে দেয়। এভারেজ ব্যাকলিং 20, এটা ব্যাকলিং দেওয়ার জন্য আপনি দেখতে হবে উবার সাজেস্টের মাধ্যমে দেখা যায় যে এভারেজ ব্যাকলিংটা কেমন। টাইপস অফ কিওয়ার্ড এগুলো নিয়ে অবশ্যই কথা বলছিলাম। তবে লিড জেনারেশন ওয়েবসাইটটা
এটা খুবই প্রফিটেবল। কারো যদি বিজনেস করতে হয় বা বিজনেসের জন্য যদি মাইন্ডসেট থাকে যে আমি আসলে রিয়েল বিজনেস করতে চাই, বা আপনি এই গন্ডিটা সম্পর্কে ভালোভাবে জানবেন, বা লিড জেনারেশন ওয়েবসাইটটা খুবই প্রফিটেবল। আপনি এখান থেকে একটা ওয়েবসাইট যদি ঠিক মতো খুঁজে বের করে কাজ করতে পারেন, একটা ইন্ডাস্ট্রি ভালো করে রিসার্চ করে একটা সিটির সাথে কম্বো করে যদি করতে পারেন, ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ মানুষ কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস চাইতে লোকাল বিজনেসে বেশি মনোযোগী। কারণ লোকাল বিজনেস যারা আছে তারা চায় লোকালি একটা পরিচিতি পাইতে। তো লোকালি আপনার যে ওয়েবসাইটটা র্যাঙ্কে আসে, সেখানে ওরা অ্যাড দিতে অবশ্যই অবশ্যই ভালো আসবে রেদার দেন ইন্টারন্যাশনাল অ্যাডস। ধরেন মৌলভীবাজারের জন্য আসলে মৌলভীবাজারের একটা প্রোডাক্ট আমি সেল করতে চাই, সেটার জন্য আমি দারাজে অ্যাড না দিয়ে মৌলভীবাজারের যে পেজটা ফেমাস আমি ওদের কাছে হয়তো অ্যাড রান করব, এরকম একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরপরে যদি আমি আসি কন্টেন্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, কন্টেন্ট স্ট্র্যাটেজিতে কিওয়ার্ড ডেনসিটিটা 2% উপরে বেশি থাকতে পারবে না। সিঙ্গেল প্রোডাক্ট কিওয়ার্ড যেটা আছে এটা মিনিমাম 10 বার অন্তত এটা রিপিট করতে হবে। 10 বার সিঙ্গেল প্রোডাক্ট কিওয়ার্ডটা, সরি কি সিঙ্গেল প্রোডাক্ট কিওয়ার্ড বলতে কি, এই যে প্রোডাক্ট তো আপনাদের কমপক্ষে 10টা প্রোডাক্ট রিভিউ করবে, প্রতিটা প্রোডাক্টেই কিন্তু এক একটা কিওয়ার্ড। হ্যাঁ, সাপোজ আপনি একটা গিটারের একটা মডেল, হ্যাঁ ওইটা একটা কিওয়ার্ড, ওইটার হয়তো সার্চ ভলিউম 200 থেকে 300 আছে। তো এরকম সিঙ্গেল প্রোডাক্টগুলোর লিঙ্কটা দিয়ে দিবেন, সিঙ্গেল প্রোডাক্টের নেম প্লাস লিঙ্ক, যেটা দিয়ে রাইটার লিখবে। এবং স্ট্যান্ডার্ড ওয়ার্ড কাউন্ট ফর গুড আর্টিকেলস 2000 ওয়ার্ডস প্লাস, 2000-এর উপরে ওয়ার্ড কাউন্টটা হলে ভালো। 3000 4000 যত পারেন বাড়ায় নিতে পারেন। তারপরে আসি আমরা লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিতে। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিতে যদি আসি, ট্র্যাডিশনাল ওয়েগুলো হচ্ছে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, হ্যাঁ আরএসএস সাবমিশন, ব্লগ ডাইরেক্টরিজ। এই সবগুলা বিষয় সম্পর্কে আপনার ক্লাসে দেখানো হয়েছে, হয়তো অনেকেই প্র্যাকটিস করছেন, অনেকে প্র্যাকটিস না করলে এই ক্লাসটা একবারের জন্য হলেও কঠিন মনে হচ্ছে। কারো কি কঠিন মনে হচ্ছে? আই গেস কয়েকজনের হয়তো কঠিন মনে হতে পারে যারা প্র্যাকটিস করেন নাই। হ্যাঁ, এই জন্য ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করলে আসলে দেখা যায় যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জেনে যান, বা আসলে রিসার্চ করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন নিজেই একটা বিজনেসের আইডিয়া খুঁজে বের করতে পারবেন, বা নিজেই অনেক কিছু জেনে যেতে পারবেন। আচ্ছা, তো আউটরেস লিঙ্ক বিল্ডিং, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ওয়েস। আর আউটরেস লিঙ্ক বিল্ডিং যেগুলো এখন খুব ভালো ট্রেন্ডিং এ আছে বা ভালো কাজ করে, সেটা হচ্ছে গ্যাস পোস্টিং, এটা হচ্ছে স্কাই স্ক্র্যাপার টেকনিক। গ্যাস পোস্টিংটা তো আমরা জানি, আরেকজনকে আমি একটা আর্টিকেল দিব, প্লাস ওই আর্টিকেলটা উনি পাবলিশ করবে, আমার একটা লিংক দিয়ে দিবে, যেটাকে আমি এজ এ ব্যাকলিংক কাউন্ট করব। তো এটার জন্য আসলে কি করতে হয়, এটার জন্য আগে প্রসপেক্ট কালেক্ট করতে হয়। প্রসপেক্ট কিভাবে কালেক্ট করতে হয় সেটা আমি ক্লাসে ইন ডিটেল দেখিয়ে দিছি, প্লাস কিভাবে রিপোর্ট মেক করতে হয় সেটাও আমি দেখিয়ে দিছি। এই যে সার্চ স্ট্রিংগুলা দিয়ে সার্চ করতে হয়, সাপোজ আপনি গল্ফ নিয়ে কাজ করবেন, গল্ফ রাইট ফর আস এরকম লিখে সার্চ করতে হয়, প্লাস গুগলের এই যে ছিল গুগল ইনফিনিটি এক্সটেনশন অ্যাড করতে হয়, প্লাস এই যে হ্যাঁ গুগল এসইআরপি এক্সট্রাক্টর এটা এখানে বুকমার্ক করতে হয়। তারপরে ডিএ চ্যাট করতে হয়, ইমেল বের করতে হয়, এবং কিভাবে একটা ইমেল প্রফেশনাল ইমেল লিখতে হয় সেটাও আমি একটা ডেমো ইমেল লিখে দিয়ে দিছিলাম এখানে। হে গুড মর্নিং, ওয়েবসাইট নেম টিম, আই নো you get a lot of emails every day, so I'll get the point directly. তো এরকম একটা জিনিস আসলে লিখলে বেটার হয়। কেন আসলে কেন বলছিলাম আসলে, যে আমি মনে করি তুমি অনেক ধরনের মেসেজ পাও প্রতিদিন, তাই আমি সরাসরি আমার পয়েন্টে যাচ্ছি। কারণ ক্লায়েন্ট বা এখন আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে আসলে আমরা ওয়ার্ক নিয়ে তো বেশি বিজি থাকি, আসলে খুব বেশি এক্সট্রা কোনো কিছু পড়তে চাই না। তো এরকম একটা ওয়ার্ড বা এরকম একটা লাইন অ্যাটেনশন গ্র্যাব করে। তো এই আর্টিকেলটা পড়লে আসলে অনেক বিষয় পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি ব্যাকলিংকিং এর স্ট্র্যাটেজিতে কতটা জিনিস অ্যাড করছিলাম, গ্যাস পোস্টিং, স্কাইস্ক্রেপার, ইনফোগ্রাফিক, আউটরেস লিঙ্ক বিল্ডিং, প্রেস রিলিজ, রিসোর্স বেস লিঙ্ক বিল্ডিং ফ্রম হিজ কন্টেন্ট। আচ্ছা, ক্রাউড সোর্সিং নিয়ে কথা বলছিলাম। লিঙ্ক এক্সচেঞ্জ,
ক্রাউড সোর্সিং। আচ্ছা, তো ব্যাকলিঙ্কিং এর একটা ফেমাস ইয়ে হচ্ছে ক্রাউড সোর্স লিঙ্ক বিল্ডিং। ক্রাউড সোর্স লিঙ্ক বিল্ডিং, সরি, ক্রাউড সোর্স লিঙ্ক বিল্ডিং। তো ক্রাউড সোর্স লিঙ্ক বিল্ডিংটা কিভাবে কাজ করে? ক্রাউড সোর্স বলতে আপনি এটা খুব ভালো কাজ করে কিভাবে, আমি একটা উদাহরণ দিই। এটা লিড জেনারেশন ওয়েবসাইটের জন্য ভালো কাজ করে। বা আপনি কি করবেন, সাপোজ টপ 50 ট্রাভেল ব্লগ in 1920 in 2020, so 1920 না 2020। তো এরকম দ্য বেস্ট 50 বেস্ট ট্রাভেল ব্লগস টু রিড ইন 2020, এরকম একটা বিষয়। এই যে একটা আর্টিকেল, হ্যাঁ, এই একটা আর্টিকেলটা হচ্ছে যে এই আর্টিকেলটা যদি আমি চিন্তা করি, আপডেটেড এভরি 24 আওয়ার্স, র্যাঙ্কড অলগরিদম। আচ্ছা, এটা যাই হোক। তো এই যে দেখেন, হ্যাঁ, ওরা কি করছে, এরা আলটিমেটলি একটা আর্টিকেল লিখছে। এই আর্টিকেলে কিন্তু অনেক ভালো সার্চ রেজাল্ট আছে। তো ওরা কি করছে, এরা অনেকটা ওয়েবসাইট নিচে, ওরা কি করবে, ওরা জাস্ট এদেরকে একটা মেইল করবে। হ্যাঁ, এরা যাদেরকে ওরা লিস্ট করে রাখছে, 50টা লিস্ট করছে হয়তো, হ্যাঁ, 50টা লিস্ট। এখানে দেখেন মেনশন জিরো, জিরো মেনশনের কারণেও কিন্তু এখানে আছে। কিন্তু ওরা কিন্তু আলটিমেটলি এইটা একটা ভালো ওয়েবসাইট, detail.com, হয়তো এটা ডিএটা অনেক ভালো হবে। আচ্ছা, দেখি আমি এদের ডোমেইন ওভারভিউটা দেখি, সেমরাশে দেখি আমি কি অবস্থা। এই যে দেখেন, সেম লিংকটা এখানে অ্যাডেও চলে আসছে, এখানেও আসছে। কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু ওদের পেমেন্ট করতে হবে, এখানে ক্লিক করলে কোনো ধরনের পেমেন্ট গুলো করতে হবে না। তো আমি এখানে শুধু শুধু অ্যাডে ক্লিক করে ওদের পয়সা নষ্ট করতেছি না। আচ্ছা, আমি ওদের ডোমেইনের অবস্থানটা দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা আমাদেরকে ইয়ে করতে হবে, সাইন ইন ছাড়া হবে না। নো প্রবলেম, আমি এখান থেকে দেখে নিব। সেমরাশ, হ্যাঁ, অনেক ভালো অথরিটি সাইট। এটা 49 সেমরাস ডোমেইনস রাইটিং, অর্গানিক সার্চ ট্রাফিক হচ্ছে এটা যথেষ্ট ভালো। ব্যাকলিং 30,000-এর উপরে ব্যাকলিং পাইছে, এবং 2000 ওয়েবসাইট থেকে ওরা ব্যাকলিং পাইছে 30,000। তো এরা ব্যাকলিং পাইছে যেটা, সাপোজ
এই যে একটা আর্টিকেল ওরা লিখছে, এই আর্টিকেলের জন্য হয়তো 15 থেকে 20টা ব্যাকলিঙ্ক ওরা পেয়ে গেছে, কারণ হচ্ছে যে ওরা সবাইকে 50 জনকে মেইল করবে। যে আমি একটা আর্টিকেল লিখতে যাচ্ছি, আর্টিকেলের টপিকটা হয় দ্য বেস্ট 50 ট্রাভেল ব্লগস। তো আমি চাচ্ছি তোমাকে মেনশন করতে আমার ব্লগটাতে। হ্যাঁ, তো তো সেখানে কি হবে, সেখানে আলটিমেটলি আপনি যে 50টা ওয়েবসাইটটাকে মেনশন করতেছেন, তাদেরকে আপনি মেইল করলে তারাও আপনাকে একটা ব্যাকলিং দিয়ে দিবে, কারণ আপনি আলটিমেটলি কিন্তু 50টা ওয়েবসাইটকে ব্যাকলিং দিচ্ছেন। এই যে এগুলো কিন্তু ব্যাকলিং, হ্যাঁ, আপনি ডিরেক্টলি কিন্তু ওর ওয়েবসাইটের ব্যাকলিং দিচ্ছেন। তো তাদেরকে মেইল করলে তারা, যে আমি তোমাকে এটা ইয়ে করছি, তারা চিন্তা করবে যে এটা ভালো একটা ওয়েবসাইট আমার লিস্টিং করছে, বা টপ 50-তে আমি আসতে পারছি, এটা প্রাউড ফিল করেও হলেও একটা ব্যাকলিঙ্ক আপনাকে দিয়ে দিতে পারে। তো এটা একটা ক্রাউড সোর্সিং ব্যাকলিঙ্কের একটা ভালো উদাহরণ। বুঝতে পারছেন? তো এইরকম একটা আর্টিকেল লিখে যে ব্যাকলিঙ্ক পাওয়া যায়, হ্যাঁ, তো সেটাকে বলা হয় ক্রাউড সোর্স ব্যাকলিঙ্কিং। তো এই জন্য আসলে খুব বেশি লিখতে হয় না, কারণ হচ্ছে যে আপনি ওর ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের মধ্যেই 2-3টা লাইন পাবেন। ওই 2-3টা লাইন আপনি একটু কাস্টমাইজ করে নিলে ও কিন্তু কপিরাইট ধরবে না। উনি কিন্তু কপিরাইট ধরবে না। তো এই ক্ষেত্রে আসলে আর্টিকেল লেখাটাও ইজি হয়ে যায়, প্লাস আপনি যে মেনশন করলেন এই জন্য আসলে আপনিও ব্যাকলিঙ্কিং পাওয়াটা ইজি হয়ে যায়। তো এই অনেকগুলো বিষয় আসলে ম্যাটার করে। তো এটাকে বলা হয় ক্রাউড সোর্স লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, হ্যাঁ, তো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি দেখেন যে অনেক ভালো ওয়েব অবস্থা, আসলে একজন এসইও এক্সপার্ট কিভাবে কাজ করে, এসইও এক্সপার্ট ওর একটা হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইট আসবে, তো ও চিন্তা করে আসলে কোন ধরনের আর্টিকেল দিয়ে ব্যাকলিঙ্ক নিয়ে আসা যায়, কোন ধরনের আর্টিকেল নেক্সট পোস্ট করা যায়, হ্যাঁ, আমার ওয়েবসাইটের জন্য কোন ধরনের আর্টিকেল এখন প্রয়োজন। যদি দেখেন যে মানে একটা ওয়েবসাইটে মানি মেকিং আর্টিকেল বেশি হয়ে গেছে, আপনি চাইলে কিছু ইনফরমেটিভ আর্টিকেল অ্যাড করেও আপনি ওই ওয়েবসাইটটা র্যাঙ্কে আনতে পারবেন। তো একজন এসইও এক্সপার্ট এই জিনিসগুলো করে রাখে, নিজে থেকে বুঝে যে আমার ওয়েবসাইটের জন্য কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী স্ট্র্যাটেজি মেক করে। সাপোজ এখানে ট্রাভেলিং নিয়ে কাজ করতেছে, চাইলেই একটা এরকম 50টা ট্রাভেল ব্লগার্সের একটা লিস্ট করা যায়। তো সেক্ষেত্রে ওই লিস্টটা মেক করে উনি 15-20টা ব্যাকলিঙ্ক নিয়ে আসে, যেটা ওয়েবসাইটে ডিএ ইনক্রিজ করতে হেল্প করে। আচ্ছা, এগুলো নিয়ে কথা বললাম। আচ্ছা, এখানে ছিল হচ্ছে এই তো এটাই। তো এই পর্যন্ত ছিল আমাদের ফর মেকিং, এটা কি ছিল, ফর মেকিং ওয়েবসাইট লিস্ট। ও, কিভাবে জি ইনফিনিটির মাধ্যমে করতে হয়, বাল্ক ইমেল চেকার, বা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। ক্লিনিং রাইট ফর আস। আচ্ছা, এটা ছিল যে একটা ইয়েতে দেখছিলাম, ক্লিনিং এর প্রোডাক্ট ছিল রাইট ফর আস। জি জি জি, অবশ্যই। জি জি
আচ্ছা, ঠিক আছে, এটা করতে পারায় ভালো লাগলো, সমস্যা না। আচ্ছা, তো আমরা এই পর্যন্তই রাখি না হয় ক্লাস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আর বিষয়টা হচ্ছে যে আপনাদের যে বিষয়টা আমি চাই না যে কেউ এখানে সার্টিফিকেটটা মিস করেন। তো এই জন্য আসলে ক্লাসগুলো, এক্সট্রা মনিটরিং ক্লাসগুলো নেওয়া। আর রাতে ক্লাস নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে, কয়েকজন আমাকে মেসেজ করছিল যে দিনের বেলা ওরা খুব বিজি থাকে, তো রাতে ক্লাসটা আমার নেয়া। তো রাতে এই সময়টাতেও যদি আসলে তো আমি তোর সাথে কথা বলছিলাম যে মনিটরিং ক্লাস যদি আমি রাতে নেই তাহলে আমার অনেক স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকতে পারে। তো সেই জন্য আসলে রাতে নেয়া, কারণ রাতে আসলে এই সময়টাতে কারো তেমন একটা কাজ থাকে না, পার্সোনাল কাজ ছাড়া। তো আপনাদের হয়তো আগামী ক্লাসে আমি মাইক্রো, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আর যে বিষয়টা হচ্ছে, আমি হয়তো মাইক্রো ওয়ার্কার্স নিয়ে হয়তো একটু স্টাডি করতেছি, আপনারা নিজেরাও একটু স্টাডি করবেন। হয়তো আগামী ক্লাসটা আমি মাইক্রো ওয়ার্কার্স নিয়ে নিব। তো সেখানে আসলে সবার কীভাবে আর্নিংটা 10টা ওরা যাতে কমপ্লিট করে আপনার সার্টিফিকেশনটা কনফার্ম করতে পারেন, এই বিষয়টাতে আমি একটু কনসার্ন। এখন আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ। হুম, আল্লাহ হাফিজ।